জাতীয় শহীদ সেনা দিবস আজ বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা। পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন করবে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীন কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি শহীদ পরিবারগুলোর। জুলাই আন্দোলনে হতাহতদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় শহীদ সেনা কর্মকর্তা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। অশ্রুসিক্ত নয়নে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ করছেন তাদের পরিবারের সদস্যরাও। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন করবে না সরকার। স্বাধীন তদন্ত কমিশন যেসব সুপারিশ করেছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিপথগামী বিডিআর সদস্যরা হত্যা করে দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকর 57 অফিসার সহ 74 জনকে। 2024 সালে দেশ ফেসিবাদ মুক্ত হওয়ার পর দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। জাতির ইতিহাসে এই নারকীয় হত্যাকাণ্ডের দিনটিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী সামরিক কবরস্থানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেনা কর্মকর্তাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। পরে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। পরে শ্রদ্ধা নিবেদন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিজিবির ডিজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মেরুদণ্ড ভেঙে দিতেই ষড়যন্ত্রকারীরা পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে এবং একই সঙ্গে গণতন্ত্রকে রক্ষা করার জন্য তারা ঘুরে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কাজ করছে সরকার। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন, আর বিচারাধীন যে মামলাগুলো আছে কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কথা বলেন শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরাও। আমরা তো চাই যে সুষ্ঠু নিরপেক্ষ একটা বিচার। হ্যাঁ, আমরা 17 বছর ধরে আমার বাবা মাকে বর্বরভাবে মেরে ফেলা হইল। তো আমাদের তো 57 পরিবারের পৃথিবীটাই ধ্বংস হয়ে গেছে। বিচার তো চাইলে কি বিচার করে, বিচার তো করে না। সবচেয়ে আমাদের বড় যেটা দুঃখ আর কি, আমরা আজ তো জানতে পারি না আমার ছেলের মাস থেকে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ সেনা কর্মকর্তাদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে কবর জিয়ারত করেন তাদের পরিবারের সদস্যরা। শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের পেছনে যেসব কুশীল অপরাধ জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং যেসব মামলা চলমান রয়েছে তা দ্রুত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বনানী সামরিক কবরস্থান, ঢাকা।
পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যার ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করা হয়। ঘটনার ১৭ বছর পরে এসেও সুষ্ঠু বিচারের দাবিতে অপেক্ষায় শহীদদের স্বজনরা। তাদের আশঙ্কা, অদৃশ্য কোনো শক্তির চাপে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারেরও দাবির পাশাপাশি জাতীয় শহীদ সেনা দিবসকে সি গ্রেড থেকে এ গ্রেডে এনে শোক দিবস ঘোষণারও দাবি জানান তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় গঠন করে স্বাধীন তদন্ত কমিশন। সেই কমিশন ১১ মাস তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে উঠে আসে হত্যার ঘটনার পেছনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের নাম, আর সমন্বয়কারী হিসেবে উঠে আসে ফজলে নূর তাপসের নাম। কিন্তু প্রতিবেদন এখনো জনসম্মুখে প্রকাশ না করায় ক্ষোভ জানিয়েছে স্বজনরা। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বনানী কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে তিনি এমন মন্তব্য করেন। বর্তমান সরকারকে এই হত্যাকাণ্ডের বিচার করার তাগিদ দেন জামায়াতের আমির। তিনি বলেন, ৫৭ জন চৌকস দেশপ্রেমিক সেনা সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ২টা তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। তৎকালীন ক্ষমতাসীনরা এই হত্যাকাণ্ডের মূল কারণ জাতির সামনে আসতে দেয়নি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিটির রিপোর্টও জাতির সামনে আসেনি। পোশাক তাদেরকে তুমি দান করো। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে, তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি এই সরকার না আনতে পারে, তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির পরিচয় থাকায় অনেক জুলাই যোদ্ধাকে বিগত আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তারা সব রকম সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন। জানান, বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক বিবেচনায় যেন কেউ তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান ইশরাক হোসেন। এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে, যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা, সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন, তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা, এগুলো যাতে সঠিকভাবে তারা পায়, সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। আগামী ২৮ ফেব্রুয়ারি জামায়াত ইসলামের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাওয়াতপত্র তুলে দেন। এ সময় অসুস্থতার খবর শুনে ফোনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কথা বলেন। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত করেন জামায়াত ইসলামের আমির। প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে যেতে সম্মতি দিয়েছেন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ এবং আমাদের মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠান আগামী ২৮ তারিখে, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটি মূল বিষয় ছিল। পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন।
অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আগামীকাল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা প্রাঙ্গণ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বইমেলা নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন বই যাতে না থাকে সেদিকে নজর রাখছে ডিএমপি। রিপোর্ট ফজলে রাব্বির। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 2টায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন তিনি। বৃহস্পতিবার উদ্বোধন হলেও বুধবার দুপুর পর্যন্ত মেলা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্টলের কাজ শেষ হয়নি। জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার সকালে মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে আসেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানানো হয় প্রবেশ ও বাহির পথে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। পুরো এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কন্ট্রোল রুমেও রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণের আশেপাশে কয়েকটি সড়কে ডাইভারশন থাকবে। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যে সমস্ত জায়গায় ডাইভারশন থাকবে সেখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক জনবল থাকবে। আমরা সবাইকে দেখিয়ে দিব যে কোন রাস্তাটা কিভাবে ব্যবহার করতে হবে। তো আমরা আশা করি যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটিকে আরও বেশি প্রাণবন্ত করতে সক্ষম হব। 26 ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারে নেওয়া আইসিটি ও টেলিকম খাত সংস্কার ঘিরে শুরু থেকে ছিল আলোচনা সমালোচনা। নতুন আইন ও নীতিমালায় বিনিয়োগ পরিবেশ, মোবাইল অপারেটরদের সুবিধা এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ক্ষমতা পরিবর্তন নিয়ে স্পষ্ট মতভেদ সৃষ্টি হয়েছে। খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন সরকারের নীতি পুনর্বিবেচনায় তৈরি হবে ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগ বান্ধব আইসিটি কাঠামো। শুভ ইসলামের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর দেশের বহুল কাঙ্ক্ষিত আইসিটি ও টেলিকম খাত সংস্কার শুরু করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী আমলের সকল কালাকানুন বাদ দিয়ে 12টিরও বেশি আইন, অধ্যাদেশ কিংবা পলিসি জারি করা হয়। শুরু থেকেই এসব আইন, অধ্যাদেশ নিয়ে বিস্তর অভিযোগ ছিল খাত সংশ্লিষ্টদের। স্টেক হোল্ডারদের মতামতকে উপেক্ষা করা, দেশীয় স্বার্থ বিবেচনা না করা, বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা সহ নানান বিষয়ে আপত্তি ছিল তাদের। সংস্কারে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এমএনওদের সুবিধার বিষয়েও আপত্তি ছিল খাত সংশ্লিষ্টদের। অপরদিকে সংস্কারে কিছু ব্যবসা ও ক্ষেত্রকে ফ্যাসিলিট করা হয়েছে বলে দাবি করে পলিসি রিভিউয়ের আহ্বান তাদের। এই পলিসিটা মূলত মনে হয়েছে যেন মোবাইল অপারেটরদের যে দুঃখ কষ্ট এবং চাওয়া পাওয়া সেগুলো পূরণের একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাকি যে দেশীয় যে শিল্প, দেশীয় যে ইন্ডাস্ট্রি, এদের ক্ষেত্রে এই জায়গাটা ওই রকম গুরুত্ব পেয়েছে বলে মনে হয় না। কাজে এখানে একটা বৈষম্যের শিকার আছে বলে আমি মনে করি যে এই পলিসির ভিতরে যে দেশীয় অপারেটররা, দেশি এবং বিদেশি একটা ধোয়া তোলা হয়েছে। এটা করা হয়েছে যাতে মোবাইল অপারেটরদের স্কোপটাকে লিমিট করা যায়। আমার কাছে মনে হয় যে পলিসি মেকাররা যারা আছেন, যারা রেগুলেটরি অথরিটি আছেন, সরকার আছেন, তারা জিনিসটা আসলে জনগণের পার্সপেক্টিভে দেখা দরকার। কিছু বিজনেসকে ফ্যাসিলিট করার জন্য চেষ্টা করা হয়েছে, কিছু ক্ষেত্রকে ফ্যাসিলিটেট করার জন্য চেষ্টা করা হয়েছে। পলিসিতে কিন্তু আমাদের আছে লেখা যে ফরেন ইনভেস্টমেন্ট যারা করেছে, যারা ফরেন মোবাইল অপারেটর, তাদের মিনিমাম কিছু শেয়ার হোল্ডার থাকতেই হবে লোকাল। এটা কিন্তু আবার অ্যাক্টে নাই। সো এইগুলি যাতে কন্ট্রাডিক্ট না করে বিটুইন পলিসিস অ্যান্ড অ্যাক্ট, এইটা আমরা আশা করছি যাতে নতুন সরকার এটি যাতে একটু অ্যাক্টের মধ্যেই থাকে, যাতে অ্যাক্ট পলিসি শুড নট কন্ট্রাডিক্ট or have something extra which does not go with the spirit of the act. খাত সংশ্লিষ্টরা বলছেন আইন ও নীতিমালা হতে হবে ব্যবসা বান্ধব, অন্যথায় দীর্ঘমেয়াদী দেশি বিদেশি বিনিয়োগ পরিকল্পনা বাধাগ্রস্ত হবে, ক্ষতির মুখে পড়বে দেশীয় অর্থনীতি। ইন্ডাস্ট্রিতে একটা স্টেক হয়ে গেছে, ইন্ডাস্ট্রিতে একটা স্থিতিশীলতা চলে আসছে।
ফার্দার কোনো ইনভেস্টমেন্ট, ফার্দার কোনো ডেভেলপমেন্ট, ফার্দার কোনো নেটওয়ার্ক এক্সপানশন এটা হচ্ছে না। তো বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে অতি সত্বর আমাদের যে টেলিকম পলিসি যেটা সংস্কার রয়েছে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা এটা আবার পুনর্বিবেচনা চাচ্ছি। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে পাশ হওয়া নতুন টেলিকম আইনে বিটিআরসির ক্ষমতা খর্ব করা নিয়েও তৈরি হয়েছে সমালোচনা। বিশ্লেষকরা বলছেন আইনের এই পরিবর্তন জবাবদিহি ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি রাষ্ট্র ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ভারসাম্যের নিশ্চয়তা থাকা বাঞ্ছনীয়। পলিসি এবং গিয়ে অর্ডিন্যান্স এসেছে বেশ কিছু, যেটা হয়েছে যে এই কনসেন্ট্রেশন অফ টাইম এবং গিয়ে হেভিনেস অফ দ্য রেগুলেশনস এটা আসলে প্রপোর্শনেট না। সেক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি যেগুলোকে আর একটু পজ দিয়ে এগুলোকে আবার রিভিউ করা এবং যথাযথ স্টেক হোল্ডারদেরকে, অংশীজনদেরকে নিয়ে এই রিভিউগুলো করা। বিটিআরসি আমাদের লাইসেন্স রেগুলেটরি, ওনাদের ক্ষমতা প্রচুর পরিমাণে খর্ব করা হয়েছে এবং মোটামুটি ক্লারিক্যাল জবগুলি বিটিআরসি করবে। এটা আসলে কোনোভাবেই কাম্য না। ক্রস চেক ডেফিনেটলি থাকা উচিত। বিটিআরসি বিটিআরসিরও যেমন ক্রস চেকিং করা দরকার, মিনিস্ট্রিরও ক্রস চেকিং করা দরকার। বিনিয়োগ স্থবির আইসিটি ও টেলিকম খাতে গতি ফেরাতে নতুন সরকারের পলিসি রিভিউয়ে নজর খাত সংশ্লিষ্টদের, যার মাধ্যমে দীর্ঘমেয়াদী ডিজিটাল অগ্রযাত্রায় সমন্বিত ও ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং নারায়ণগঞ্জ সিটির দায়িত্ব নিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সকালে গাজীপুর নগর ভবন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেন মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার। তিনি নগর ভবনে পৌঁছলে ফুল দিয়ে বরণ করে নেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা। পরে নতুন প্রশাসক সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন তার উপর অর্পিত পবিত্র আমানত তিনি সফল করবেন। এর আগে সকাল 9টায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে যান। আন্তর্জাতিক প্রসঙ্গ। আমেরিকার স্বর্ণ যুগ শুরু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সাফল্যের তালিকা তুলে ধরে বলেছেন মার্কিন জাতি ফিরে এসেছে আগের থেকে বড়, উন্নত, ধনী ও শক্তিশালী হয়ে। প্রথা অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে প্রায় 1 ঘণ্টার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে গত 1 বছরের অর্জনে আলোকপাত করেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেছেন এক যুগে সেরা পরিবর্তন উপহার দিয়েছেন জনগণকে। নিজের আরোপিত বৈশ্বিক শুল্কের ওপর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের জের টেনে আক্ষেপ জানিয়ে শিগগিরই বিকল্প কৌশল প্রয়োগের আভাস দিয়েছেন। ইরানকে বৈশ্বিক সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। দেশে অপরাধের হার কমার কৃতিত্ব নিয়ে ট্রাম্প বলেছেন পুলিশ ও সামরিক বাহিনীকে ঢেলে সাজিয়েছে তার প্রশাসন। এই ভাষণে ভেনেজুয়েলা নিয়ে চাঞ্চল্যকর নতুন তথ্য দিয়েছেন ট্রাম্প। বলেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের সঙ্গে আলোচনার মাধ্যমে এরই মধ্যে 8 কোটি ব্যারেল তেল সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। আইসিসি টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের ডু অর ডাই ম্যাচ আজ। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে দুই দলেরই জয়ের বিকল্প নেই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে গ্রুপ 2-র এই ম্যাচটি। সুপার 8-এর গ্রুপ 2-এর সমীকরণটা কঠিন করে দিয়েছে ইংল্যান্ড। টানা 2 ম্যাচ জিতে এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে 3 লায়ন্স। বাকি একটি জায়গার জন্য লড়ছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কানরা আজ জয় পেলে গ্রুপের শেষ ম্যাচেও হারাতে হবে পাকিস্তানকে। যে কোনো এক ম্যাচ হারলেই শেষ হয়ে যাবে শ্রীলঙ্কার বিশ্বকাপ মিশন। কিউইদের জন্য অঙ্কটা জটিল করে দিয়েছে বৃষ্টি। বৈরী আবহাওয়ায় পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ার যত বিপত্তি। শ্রীলঙ্কার বিপক্ষে কিউইরা এই ম্যাচে জয় পেলে তাদের শেষ 4-এ খেলার সম্ভাবনা বাড়বে। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারাতে পারলে গ্রুপ সেরা হয়ে সেমিতে খেলবে নিউজিল্যান্ড। একটি ম্যাচে হারলেও সুযোগ থাকবে তাদের। সেক্ষেত্রে প্রতিপক্ষের পয়েন্ট আর রান রেটের জটিল হিসেব মেলাতে হবে তাদের। এই ম্যাচটার দিকে তাকিয়ে আছে পাকিস্তানও। সুপার 8-এ 2 ম্যাচ থেকে একটি মাত্র পয়েন্ট পাওয়া পাকিস্তান ইংলিশদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার শঙ্কায়। নিউজিল্যান্ড 2 ম্যাচে হারলে আর পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাতে পারলে ইংল্যান্ডের সঙ্গে সেমিতে উঠবে তারাই। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। জাতীয় শহীদ সেনা দিবস আজ। বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা।
পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন করবে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীন কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি শহীদ পরিবারগুলোর। জুলাই আন্দোলনে হতাহতদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।